বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেনি আরব আমিরাত। সৌদি আরবে এক সপ্তাহে 25,000-এরও বেশি বিদেশি গ্রেপ্তার। মানবিক সংকট সমাধানে ভেটো ক্ষমতা সম্পন্ন দেশগুলোর কাছে দায়িত্ব ছেড়ে দেওয়ার কোনো যুক্তি নেই, জাতিসংঘের সংস্কারের আহ্বান জানালেন তুরস্কের প্রেসিডেন্ট। আজ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারে যুক্তরাজ্য, সিদ্ধান্তের কঠোর সমালোচনা করছে ইসরায়েল। শত্রুরা প্রতিরোধ করতে পারবে না, গুন্ডামির কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান। জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞার জবাবে প্রতিক্রিয়া জানালেন দেশটির প্রেসিডেন্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, এমন খবরটি সত্য নয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেনি। শনিবার রাতে প্রেস উইং ফ্যাক্টস এক ফেসবুক পোস্টে তথ্য জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ স্পষ্ট করে জানিয়েছেন, আমিরাত কর্তৃপক্ষের কাছ থেকে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। তিনি ধারণা করছেন এটি একটি বিদ্বেষপূর্ণ অপপ্রচার হতে পারে। আইন অমান্যের দায়ে এক সপ্তাহে 25,533 জন বিদেশিকে গ্রেপ্তার করেছে সৌদি আরব সরকার। শনিবার সৌদি প্রেস এজেন্সি এ খবর জানিয়েছে। এ সময় মোট 21,638টি আইন লঙ্ঘনের ঘটনা হয়েছে। এর মধ্যে আবাসিক আইন সম্পর্কিত অপরাধ হয়েছে 12,958টি, নিরাপত্তা বিধি সম্পর্কিত অপরাধ হয়েছে 4,540টি, আর শ্রম আইন লঙ্ঘন হয়েছে 4,140টি। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশকারীকে সহায়তা করলে 15 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 10 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় জালিয়াতি বন্ধে বায়োমেট্রিক ভেরিফিকেশন বা আঙুলের ছাপ গ্রহণ বাধ্যতামূলক করা হচ্ছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি জুলফেকলি আহমেদ শনিবার জানিয়েছেন, মেডিকেল এক্সামিনেশনে মনিটরিং এজেন্সির মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা তদারকি জোরদার করা হবে। আঙুলের ছাপ ভিত্তিক শনাক্তকরণ ব্যবস্থা চালু করা হবে। জনস্বাস্থ্য রক্ষায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে। স্ক্রিনিং আরও কঠোর হচ্ছে। বিদেশি কর্মীদের এক্সরে রিপোর্ট কোনো সন্দেহের উদ্রেক করলে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে পুনর্মূল্যায়ন করা হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বব্যাপী বন্ধু হওয়ার অনুভূতি নিয়ে এগিয়ে চলছে। ভারতের কোনো বড় প্রতিপক্ষ নেই। ভারতের আসল শত্রু হচ্ছে বিদেশি শক্তির উপর নির্ভরশীলতা। গুজরাটে $40 বিলিয়ন বেশি খরচের সামুদ্রিক প্রকল্প উদ্বোধনকালে তিনি একথা বলেন। মোদী আরও বলেন, অন্যের করুণার উপর নির্ভরশীল থাকলে আত্মসম্মানও ক্ষতিগ্রস্ত হবে। ভবিষ্যৎ প্রজন্মকে অন্যদের উপর নির্ভরশীল করে ঝুঁকি নেওয়া যাবে না। যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রফতানি নিয়ে সম্প্রতি বাণিজ্য উত্তেজনায় আছে ভারত। ভেনিজুয়েলাকে কঠোর হুঁশিয়ারি জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অবিলম্বে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বন্দী ও মানসিক প্রতিষ্ঠান থেকে আসা লোকদের ফিরিয়ে নিতে হবে, নইলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। শনিবার ট্রুথ সোশ্যালে পোস্টে তিনি এ হুঁশিয়ারি জানান। আগের দিন ট্রাম্প ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার একটি কথিত মাদক পাচারকারী জাহাজে হামলার ঘোষণা দেন। ওই হামলায় 3 জন নিহত হন। ভেনেজুয়েলা এই পদক্ষেপকে ক্যারিবিয়ানে অঘোষিত যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে। জাতিসংঘের তদন্ত চেয়েছে। এ মাসে এমন 3টি হামলায় মোট 17 জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসা H-1B আবেদনের উপর $1 লাখ এককালীন ফি কার্যকর হচ্ছে। এই ফি কেবল নতুন আবেদনকারীদের জন্যই প্রযোজ্য হবে। শনিবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এক্স পোস্টে জানিয়েছেন, এটি বার্ষিক ফি নয়, এটা এককালীন ফি। এটি শুধুমাত্র ভিসার আবেদনপত্রের জন্যই প্রযোজ্য। বর্তমানে যেসব H-1B ভিসাধারী যুক্তরাষ্ট্রের বাইরে আছেন তাদেরকে আবার প্রবেশের জন্য এই $1 লাখ ফি দিতে হবে না। এর আগে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এই ফিকে বার্ষিক হিসেবে উল্লেখ করেছিলেন। আফগানিস্তানে বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে না দিলে পরিণতি খারাপ হবে, এমনই হুঁশিয়ারি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে এই হুঁশিয়ারি জানান তিনি। এর আগেও ট্রাম্প জানিয়েছিলেন তারা চান ঘাঁটিটি ফেরত দেওয়া হোক, তবে মার্কিন সেনারা আবার ঘাঁটিটি দখলে যাবে কিনা তা স্পষ্ট করেননি তিনি। 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলার পর বাগরাম ছিল আফগানিস্তানে মার্কিন সেনাদের প্রধান ঘাঁটি। সেখানে ফাস্ট ফুড রেস্টুরেন্ট এবং বিশাল কারাগার স্থাপন করা হয়েছিল। 2021 সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবানরা ঘাঁটিটি দখলে নেয়।
জাতিসংঘের সংস্কারের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা সম্পন্ন দেশগুলোর উপর মানবিক সংকট সমাধানের দায়িত্ব ছেড়ে দেওয়ার কোনো যুক্তি নেই। জাতিসংঘ আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে অক্ষম। জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদানের জন্য নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রার আগে রোববার ইস্তাম্বুলে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। এরদোয়ান বলেন, ৮০ বছরের পুরনো পরিস্থিতির প্রতিফলনকারী বর্তমান জাতিসংঘ কাঠামো আধুনিক কাজগুলো পূরণের জন্য অপর্যাপ্ত। তিনি জানিয়েছেন, জাতিসংঘে তিনি গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় এবং নৃশংসতার কথা তুলে ধরবেন। আগামী ২৫ সেপ্টেম্বর হোয়াইট হাউসে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, এরদোয়ানের সঙ্গে বিভিন্ন চুক্তি নিয়ে কাজ চলছে। বোয়িং বিমান F-16 এবং F-35 যুদ্ধ বিমান বিক্রি নিয়ে আলোচনা চলছে। সবশেষ ২০১৯ সালে এরদোয়ান ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউস গিয়েছিলেন। তখন সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক এবং মস্কোর সঙ্গে আঙ্কারার ঘনিষ্ঠতার কারণে তাদের সম্পর্কে টানাপোড়েন ছিল। গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে আরও ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী আবাসিক ভবন, আশ্রয়কেন্দ্র, বাস্তুচ্যুতদের তাঁবু এবং এমনকি শহর ছাড়তে থাকে একটি ট্রাকেও হামলা করেছে। শনিবার আল জাজিরা জানিয়েছে, ভোরে শহরের সবচেয়ে বড় হাসপাতাল আল সিফার পরিচালক ডক্টর মোহাম্মদ আবু সালমিয়ার বাড়িতে হামলায় ৫ জন নিহত হয়েছেন। হামাস জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা আগ্রাসন শুরুর পর ইসরায়েলি বাহিনী প্রায় ১৭০০ স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে, বন্দী করেছে ৪০০ স্বাস্থ্যকর্মীকে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, স্টারমার প্রশাসন স্থানীয় সময় রোববার বিকেলে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করতে পারে। গেল জুলাই মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন, সেপ্টেম্বর মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। যুক্তরাজ্যের সরকার জানিয়েছিল, ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি শর্ত পূরণে রাজি না হলে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। যুক্তরাজ্যের এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে ইসরায়েল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, গুন্ডামি ও অতিরিক্ত দাবির কাছে কখনোই আত্মসমর্পণ করবে না ইরান। শনিবার বিশ্ববিজ্ঞান অলিম্পিয়াডের পদকপ্রাপ্তদের সম্মাননা অনুষ্ঠানে ভাষণে তিনি আরও বলেন, যার দৃঢ় সংকল্প, ইচ্ছাশক্তি এবং অগ্রগতির ক্ষমতা আছে, শত্রুরা তার গতিরোধ করতে পারবে না। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নীতি না মানার অভিযোগ তুলে পশ্চিমা ৩ দেশ জাতিসংঘের মাধ্যমে ইরানের বিরুদ্ধে তথাকথিত স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে। ইরানি প্রেসিডেন্ট বলেন, স্ন্যাপব্যাকের মাধ্যমে তারা রাস্তা বন্ধ করে দেয়, কিন্তু মস্তিষ্ক এবং চিন্তাভাবনা সেই রাস্তা খুলে দেয়। ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী প্রধানমন্ত্রী পেতে পারে জাপান। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি নেতৃত্ব পদে কট্টর রক্ষণশীল নেতা সানায়ে তাকাইচি অন্যতম শীর্ষ স্থানীয় প্রার্থী হয়েছেন। আগামী ৪ অক্টোবর এলডিপির ভোট অনুষ্ঠিত হবে। জনমত জরিপে দীর্ঘদিন ধরেই তাকাইচি এগিয়ে আছেন। কৃষিমন্ত্রী শিনজোরো কোইজুমির সঙ্গে তার তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। গেল বছর তাকাইচি অল্পের জন্য বিদায়ী প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার কাছে হেরেছিলেন, কিন্তু এবার দলীয় এবং সংসদীয় ভোটে জয়ী হলে তিনিই হবেন জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।